আজকে যখন থেকে আজকের বিষয়টা জানি তখন থেকেই একটা গান খুব কানে বাজছে, মনে বাজছে, সেটা হলো হেমন্তের একটা গান, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। এই গানটা আমার কাছে মনে হয় যে ভুবন জয়ী একটি গান, এবং হেমন্ত মুখার্জি যখন গানটা করেছেন তারপরে অনেক 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 গায়ক এই গানটা গাবার চেষ্টা করেছেন এবং প্রত্যেকেই খুব আবেগ দিয়ে অনেক সুন্দর করে গানটা করেছেন। গানটার গ্রহণযোগ্যতা অন্যরকম, কিন্তু তার থেকেও গ্রহণযোগ্যতা বেশি হবার কারণ হলো পথের সাথীকে চিনে নেওয়াটা আসলে ভীষণ ভীষণ দরকারি। আমরা পথের সঙ্গী হিসেবে যদি ভুল মানুষ নির্বাচন করি, পুরো যাত্রাটাই পণ্ড হতে পারে। তো সেই ক্ষেত্রে পথের সাথীকে চিনে নেওয়াটা কতটুকু জরুরি, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা হবে। অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আজকের বিষয় পথের সাথী। সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। বরাবরের মতোই স্টুডিওতে আমাদের বন্ধুরা আছেন, দুজন বন্ধুকে ডেকেছি এবং সাথে আপনারা তো থাকবেনই। শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাই লিমা আক্তার শিমু। তিনি একজন ব্লগার এবং তিনি আমাদের সাথে আজকে লেডিস ক্লাবে যুক্ত হয়েছেন। কেমন লাগছে এসে? থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। অনেকদিন ইচ্ছে ছিল অনেককেই দেখি এখানে এসে তাদের মনের ভাব প্রকাশ করে। আমার অনেক ভালো লাগে আপনাদের প্রোগ্রামটা। তো আলহামদুলিল্লাহ আজকে আসতে পেরেছি, আমি খুবই এক্সাইটেড। আমিও ভীষণ এক্সাইটেড। তার পাশে আছেন ফাতেমা আক্তার মুন্নি, তিনি একজন স্কুটার ট্রেনার। অনেক অনেক স্বাগত জানাই লেডিস ক্লাবে। কেমন লাগছে? থ্যাংক ইউ আপু, খুবই ভালো লাগছে। এটা প্রথম আমার এই ধরনের একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করা, তো একটু এক্সাইটেড ছিলাম প্রথম থেকে। আজকে সারাদিনই ভাবছিলাম যে যাবো, অ্যাটেন্ড করব, কেমন হবে কি হবে, একটা চিন্তাধারা ছিল। তো এসে তো খুবই ভালো লাগছে, আপনাকে পেয়ে আরও ভালো লাগলো। এখন ভালো লাগা শুধু বাড়বেই, এমনটাই আমাদের প্রত্যাশা। এদিকে আমাদের বন্ধুরা যারা আমাদের এই আয়োজন দেখছেন, আপনার টেলিভিশনে তো বটেই, সাথে আমাদের ফেসবুক পেজ নেক্সাস লাইফস্টাইলেও এটা লাইভ যাচ্ছে এবং সাথে আমাদের ইউটিউব চ্যানেলেও আপনারা আমাদেরকে সরাসরি সম্প্রচারিত হতে দেখতে পাচ্ছেন। নিজের মন্তব্য সেখানে জানাতে পারেন। সোশ্যাল মিডিয়ার সাইটগুলোতে যেখানে দেখতে পাচ্ছেন সেখানে জুমের আইডি এবং পাসওয়ার্ডও দেওয়া আছে, যেমনটা আমাদের স্ক্রিনেও দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা আমাদের সাথে জুমের মাধ্যমে এসে আড্ডা দিতে পারবেন। অনেকেই নিজের চেহারা দেখাতে আরাম বোধ করেন না, তো সেই ক্ষেত্রে মন্তব্য লিখতে পারেন, আমাদের কমেন্ট সেকশনে শেয়ার দিয়ে বন্ধুদের জানিয়ে দিতে পারেন। এটা ছাড়াও আমাদেরকে ফোন করার অপশন আছে, ফোন নম্বরটা আপনারা ডিটেলসে পেয়ে যাবেন। একটু আসতে চাই যদি মুন্নি আপুর কাছে, আমি একটু জানতে চাই যে স্কুটার ট্রেনিং এই জিনিসটা আসলে শুরু করার বিষয়টা কিভাবে আসলো, এবং আমি দেখতেই পাচ্ছি যে আপনি বেশ একটু সুন্দর করে হিজাব করেন, তো সবকিছু মিলিয়ে একসাথে বিষয়টাকে জুড়ে নেওয়া কেমন করে হলো? আসলে এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন প্রথমেই। এটা আমার বলার ছিল বা ভেবেছিলাম যে এরকম ডিসকাস করব। তো অ্যাকচুয়ালি আমি কিন্তু যে পড়াশোনা কমপ্লিট স্টুডেন্ট অবস্থা থেকে কিন্তু আমি টুকিটাকি জবে ছিলাম। আচ্ছা। তো জবে থাকা অবস্থায় আমার মোটামুটি মাস্টার্স কমপ্লিট হয়ে যায়, দেন আবার জব সেক্টরেই ছিলাম। অ্যাকচুয়ালি আমি কিন্তু জব লাইনের মানুষ। আচ্ছা। তো এটা করতে করতে একটা সময় আমার একটা বেবি আছে, মেয়ে, এখন 10+ ওর বয়স। তো ও যখন এই তো 2019 সালের কথা। আচ্ছা। তখন আমি জবে, তো শেষের দিকে অ্যাকচুয়ালি ফ্যামিলিতেও একটা প্রেশার ছিল যে মেয়ে বড় হচ্ছে, ওকে স্কুলে দিতে হবে, বা অফিসটা হয় কি জব করলে তো সারাদিনের একটা মেইন টাইমটাই কিন্তু ওখানে শেষ হয়ে যায়। তো সেখান থেকে একটু চাপ ছিল, শাশুড়িও অসুস্থ। তারপরে পারিবারিক দায়বদ্ধতাটা ছাড়ছিল না কোনোভাবেই। একটু ছিল যে জবটা একটু অপছন্দই ছিল, রিয়েল কথা বলতে যেটা। আর তাছাড়া মেয়ে বড় হচ্ছে, স্কুলে দিব, শাশুড়ি অসুস্থ। তো এখান থেকে আসলে জব লাইনের মানুষরা তো একটু অন্যরকম হয়, তাই না? একটু স্বাধীন চেতা বা জব করা এরকম থাকতেই পছন্দ করে। সারাদিন আমরা 10টা থেকে মানুষ কাজ ছাড়া থাকতে পারে না, এটাই আমার তো মাথা ভেঙে পড়েছে যে আমি কিভাবে জব ছাড়া থাকবো, এতটা সময় বাইরে থাকি। দেন আমার বাসা থেকে বুঝালো যে আসলে তো মেয়ে বড় হয়েছে, শাশুড়ি অসুস্থ। তো এভাবে করে অনেক কিছু করে মনের উপর অনেকটা চাপ সৃষ্টি করেই জবটা ছেড়ে দিলাম। তারপরে 2019 সালে পরে মেয়েকে আবার আমি স্কুলে দিলাম যখন। তারপরে তো করোনার একটা ছিল, লকডাউন তারপরে মেয়েকে স্কুলে দেওয়ার পরে এই 2019-20 কথা বলছেন? হ্যাঁ, 19 সালে আমি একটা সময়ে নভেম্বরের দিকে, মেবি নভেম্বর ডিসেম্বরের দিকে আমি জবটা ছেড়ে দিই। তখন আমার খুবই মন খারাপ হয়েছিল যে ছেড়ে দিব কিভাবে। আমার চিন্তা শুধু জানি কিভাবে বাসায় থাকবো এত সময়। এটা নিয়ে আমার একটা মেন্টাল প্রেশারের মতো হয়ে গেছে যে আমি কি ছেড়ে থাকতে পারবো আদৌ, তো এরকম মনে হইতো। তারপরে তো ছেড়ে দেওয়ার পরে লকডাউন আসলো,
দেন হচ্ছে আমি আসলে কাজের মধ্যে থাকতে পছন্দ করি, তো সবসময় ট্রাই করি যে কিছু না কিছুর সাথে জড়িত থাকার। তো টুকিটাকি অনেক কিছুর সাথে জড়িত ছিলাম, বাট ওই 20 সালের দিকে মানে 21 সালে আমার মেয়েকে যখন ইয়ে করলাম, স্কুলে দিলাম, তো ওখানে আমি ওই অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি একটা ট্যুরে গিয়েছিলাম ওর সাথে। ও তখন স্কুটার রাইড করতো, আমি কিন্তু তখন আচ্ছা। করতাম না, হ্যাঁ 20 সালে করতাম না। দেন ওর সাথে আমি গিয়েছিলাম হচ্ছে কিশোরগঞ্জ হাওড় অঞ্চলের দিকে। তো সে স্কুটার চালিয়ে আপনাকে পিছনে হ্যাঁ, ও বসালো বলছে এরকম? তুই কি যাবি? তো আমি বলছি ঠিক আছে চল, এরকম একটা আর কি। আমার কিন্তু ওরকম স্কুটার রাইড করা বা কোনো ইচ্ছা ছিল না, তো আমি ওর একটা কৌতূহলবশত হুট করে রাজি হয়ে গেলাম। দেন ঘুরে আসলাম, বেশ ভালোই লাগলো। তারপরে ও বলল যে এরকম ওর যে স্কুটারটা, ও আবার বলতেছে আমি অন্য একটা নিব। তো আমি কথা বলছি ঠিক আছে তাহলে আমি নিয়ে নিই, মানে আমার ওই যে গেলাম ট্যুরে খুব ভালো লাগলো স্কুটারে। ভালো লাগার আচ্ছা। পরে দেন আমি ওকে বললাম যে তাহলে আমি নেই। ও আসলে ভাবে নাই যে আমি নিয়ে নিব বা কিছু একটা। তো বলছে তাহলে তুই শিখলে পরে এটা তো আসলে যাতায়াত করতে খুব সুবিধা হয়। তো আমি বললাম যে ঠিক আছে। ও আবার একটা আপুর অ্যাড্রেস দিল, ওখানে আমি কয়েকদিন ট্রাই করলাম, 4-5 দিন 4-5টা ক্লাস করে। তারপরে মনে করেন ওরটা নিয়ে নিলাম, নেওয়ার পরে তো আমারটা দিয়ে আমি আস্তে আস্তে ট্রাই করতে করতে দেখি ভালোই এক্সপার্ট হয়ে গেছি মানে বাহ, রাস্তায়। তার আগে কি আপনি সাইকেল চালাতে জানতেন? অ্যাকচুয়ালি ওটা আমার স্কুল লাইফে, ওটা একটা আমার ইয়ে ছিল, আচ্ছা। মানে ইচ্ছা ছিল, নিজের ইয়ে থেকেই শিখেছিলাম আচ্ছা, মানে okay. সাইকেলটা যেটা। আর স্কুটার আমি রাইড করব বা এখনো যে করি এরকম কোনো স্বপ্ন বা ইচ্ছা ওরকম ছিল না, রিয়েল কথা যেটা। তো জবটা ছাড়ার পরে তো একটু ইয়ে লাগে যে কি করা যায়, কি করবো, এরকম একটা মাথায় ছিলই সবসময়। তারপরে মনে করেন ওই ও আবার এরকম কথায় কথা ওর সাথে ইয়ে করে ও অন্য একটা ইয়ে নিল, ওরটা আমি নিয়ে নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে তো আমি টুকিটাকি ড্রাইভ করি। আর ওই সময় 20 সালে 21 সালে দিয়ে কিন্তু এত একদম অ্যাভেলেবেল না, এখন কিন্তু না, মোটামুটি না, এখন অ্যাভেলেবেল। বেশ বেড়েছে হ্যাঁ। স্কুটার ড্রাইভিং হ্যাঁ, এর অনেক, অনেক। সবকিছু। হুম। তো তখন ও বলার পরে তো আমিও কথায় কথায় নিয়ে নিলাম ওর কাছ থেকে নিয়ে, তখন চালাতে চালাতে আস্তে আস্তে ভালোই সাহস হয়ে গেল। তারপরে রাস্তায় চালাই, মোটামুটি দেখি যে অনেকেই খুব, বিশেষ করে আপুরা যে চালাইলে দেখবেন যে একটা অ্যাপ্রিশিয়েট অনেকটা, করে। হ্যাঁ হুম, হুম। খুব একটা অনেকেই অ্যাপ্রিশিয়েট করে। হ্যাঁ, অনেক ছেলেও আছে দেখা যাচ্ছে দূর থেকে আমাকে চিনে না হয়তো বা এরকম বলছে হ্যাঁ আপু অনেক ভালো এই সেই এরকম। আচ্ছা, আচ্ছা, তাতে খুব আমি- এনকারেজড হলেন। তারপরে আমি হ্যাঁ। গল্পটুকু ওখানেই রাখছি, বাকিটুকু শুনবো। একটু Okay, আসতে okay. চাই সীমাপুর কাছে, ব্লগিং জীবন নিয়ে শুনতে চাই, যে ব্লগার। আমি শুনলাম যে স্কুটারও চালান আপনি, তো ব্লগিং কি স্কুটার বিষয়ক? জি, আমি মোটো ব্লগার। আমার একটা ইউটিউবের চ্যানেল রয়েছে, স্কুটার রাইডার লিমা শিমু। আচ্ছা। আর আমি একদিনে 500-600 কিলো রাইড করি। আমি মোটামুটি অনেক জায়গায় রাইড করেছি। আর আমি বাংলাদেশে এমন একজন ফিমেল রাইডার যে হাজব্যান্ডকে পিলিয়ন করে অনেক দূর রাইড করি। আর সবচেয়ে মজার বিষয়, আমার হাজব্যান্ড বাইক চালাতেও পারে না, পছন্দও করে না, বাট আমার ক্ষেত্রে না করে না। এটা আচ্ছা। হচ্ছে খুব একটা মজার মানে সেটা বিষয়। তার নিজস্ব প্রেফারেন্স, যে আমি পারি না, তোমার ভালো লাগলে তুমি করো, জি। এমন একটা বিষয়। এবং ওকে নিয়ে আমি হলো থানচি থেকে ট্যুর দিয়ে এসেছি। বাংলাদেশের প্রথম একজন ফিমেল রাইডার যে তার হাজব্যান্ডকে নিয়ে থানচিতে ট্যুর দিয়ে এসেছি। আচ্ছা, আমি জানতে চাই যে যখন খুব জোরে টান দেন, যেহেতু ভাইয়া চালাতে জানেন না, সে কি ভয় পায়, তারপর সাবধান করে? না, সেও এখন এক্সপার্ট হয়ে গেছে। সে বরঞ্চ পিছনে বসে বলে তুমি কিন্তু স্পিডটা বাড়াতে পারো। এখন সে সাহসী সে হয়ে সাহসী গেছে। হয়ে গিয়েছে। তো আমার মোটর ব্লগিং এ আসার পেছনে আসলে আমি কিন্তু একটা মেয়ে যে ভালো করে রাস্তা পারও হতে পারি না, হতে আচ্ছা। পারতাম না। সে এখন হচ্ছে স্কুটার চালাচ্ছি এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় রাইড করি, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। এবং যখন মেয়েরা বলে আপু আমি কি স্কুটার চালাতে পারবো বা বাইক চালাতে পারবো, তখন আমি তাদের বলি যে আমি উদাহরণ, যে মেয়েটা মানে হচ্ছে ভালোভাবে রাস্তা পার হতে পারে না, সে যদি রাইড করতে পারে অবশ্যই আপনারা পারবেন। আমি কিন্তু সাইকেল চালাতে জানি না, আমি কি পারবো? অবশ্যই, আমিও কিন্তু সাইকেল চালাতে পারতাম না। আচ্ছা। তবে ছোটবেলা থেকেই মেয়েরা যেমন সাইকেলের প্রতি একটা আগ্রহ ছিল, আমার ভালো লাগতো বাইকের প্রতি। কিন্তু যখন আমার কাজিনরা বাইক চালাতো, মানে কোনো কারণ ছাড়াই আমি বলতাম আমাকে একটু নিয়ে, আমার ভালো লাগতো। বাইকের প্রতি একটা অন্যরকম নেশা ছিল, ভালো আমারও লাগতো না, বাইকে ওঠার পরে ওই যে পেছনে বসলে পিলিয়ন হলে কি সুন্দর বাতাস লাগতে লাগতে চলে যায়, কত দূর দূরান্তে চলে যায়, আমার খুব আরাম লাগে। শীতকালের একটু শীত আসছে একটা যখন সময় থাকে, বা শীতের শেষের দিকের যে একটা সময় থাকে, ওই সময় তো বাইক খুব মজার না? খুব মজার। আর এটা একটা এখনো নেশায় পরিণত হয়ে গেছে। আমার তো মনে হয় ট্যুরে না গেলে আমার ভালোই লাগে না। আর আমার হচ্ছে বাইক আমার স্বাধীনতা এনে দিয়েছে। আমি বলবো আমার বাহন আমার স্বাধীনতা, এটা আসলেই আমার একটা স্বাধীনতা এনে দিয়েছে। আর আমি বাইক কেনার পেছনে আমার অনেক কাহিনী রয়েছে, কষ্টের এবং ভালোর অনেক কাহিনী রয়েছে। আমি যখন হচ্ছে আমি জব করি, তো আমার যখন বিয়ে হয়ে যায়, পুরনো ঢাকায় বিয়ে হয়ে যায়, তো তখন আমি অফিস থেকে গাড়ি পাচ্ছিলাম না, কারণ পুরনো ঢাকা অনেক জ্যাম, অফিস থেকে গাড়িটা আমাকে ওভাবে দিতে পারছিল না। তো তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম কি করা যায়, আমার তো খুব কষ্ট হয়ে যাচ্ছে।
ও একটু টেনশনে পড়ে গেল, বলে আচ্ছা একটু কষ্ট করে যাও, সিএনজি দিয়ে যাও। বাট প্রতিদিন সিএনজিটা এফোর্ড করাটা আসলে অনেক কষ্টের ব্যাপার হয়ে যায়, হ্যাঁ। অনেকটা টাকার একটা ব্যাপার হয়ে যায়। আচ্ছা এভাবে চলছিল। দেন এর মধ্যে আমি যখন প্রেগনেন্ট হয়ে গেলাম, তখন হচ্ছে আমি একদিন সিএনজিওয়ালাকে বললাম যে ভাই একটু আস্তে চালাবেন, আমি এখন প্রেগনেন্ট, জোরে চালালে আমার জন্য একটু প্রবলেম হবে। তো সিএনজিওয়ালা ওই সময়টা মানে আরো জোরে চালাইছে। তো আমার তখন ওই মুহূর্তে মনে হলো কি না, আমার হচ্ছে এভাবে চলবে না। তো এটা নিয়ে একটু খুব মন খারাপ ছিল। আবার এর মধ্যে আরেকটা কাহিনী ঘটেছিল, আমি বাসে থেকে ওঠার সময় এক হচ্ছে মানে যে কি বলে ওটাকে, মানে যে হলো বাসে ওঠায় ওকে কি হেল্পার, তো হেল্পার আমাকে ধরে তুলতেছে। তো ওর ধরাটা আমার খুব খারাপ লেগেছে, যে আমি তো উঠতে পারছি, তুমি আমাকে ধরে তুলছো কেন। তো আমার খুব খারাপ লেগেছে। আমি চিন্তা করলাম নামার সময় যদি ও আমাকে ধরে নামায় তাহলে আমি ওকে দেখে নিব, মনে মনে একটা খুব কাজ করছিল। ঠিক তাই বাসটা থামানো ছিল, আমি কিন্তু ইজিলি নামতে পারি, বাট ও আমাকে ধরে নামানোর চেষ্টা করেছে। তো সে নামানোর পরে আমি ওকে একটা জোরে থাপ্পড় দিয়ে দিয়েছি, মানে ওই সময়টা আমি কন্ট্রোল করতে পারি না। দেন আমি আমার হাজব্যান্ডকে এসে বললাম না এভাবে আর হয় না, আমি এভাবে পারবো না। তো বলে তুমি কি করতে চাও, আমি হলো স্কুটার কিনবো, আপনি কি বলেন। তো বলে তুমি চালানো শিখবা কোথায়। পরে আমি বলি যে আমি দেখি, চেষ্টা করি। তো আমি যখনকার কথা বলছি তখন হলো 14-15 সালের কথা। তখন মেয়েরা চালানো স্কুটার চালায় যে এমন না, কিন্তু তখন বেশ একটু কমই দেখা যেত। এবং কাউকে যদি বলতাম যে ড্রাইভিং স্কুলে আমাকে একটু চালানো শেখাবেন, তখন বলে না না আপনি মেয়ে মানুষ, আপনাকে চালানো যাবে না। তো ওই সময়টা আমার খুব কষ্ট কাজ করতো, কিন্তু তারপর মনের মধ্যে একটা ছিল না আমি একটা স্কুটার চালাবো বা আমি একটা বাইক কিনবো। তো একদিন এরকমই করতে করতে আমার এক ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম ব্র্যাক ড্রাইভিং স্কুলে মেয়েদের চালানো শেখানো হয়। তো আমি ওখানে একদম চোখ বন্ধ করে চলে গেলাম, আমার হাজব্যান্ডকে বললাম, বলে ঠিক আছে তাহলে তুমি শেখো। তো শেখার পরে পুরান ঢাকার সবার সম্পর্কে আমাদের একটা ধারণা আছে যে ওনারা একটু ট্র্যাডিশনাল মাইন্ডসেটের হন, তো সেই ক্ষেত্রে তাও ভাইয়া খুব স্বতঃস্ফূর্ত ভাবেই আপনাকে দিলেন স্কুটারটা চালাতে। আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট সাপোর্ট করে, কিন্তু আমার আম্মা একদম এক কথায় খবরদার না, মানে না। তো আম্মাকে একটা মিথ্যা কথাই বলেছিলাম যে আমার অফিস থেকে পেয়েছি, আমি জানি যে আম্মা একটু টেনশন করবে, ওই সময়টা একটু ছোট মিথ্যা কথা বলতে হয়েছে যে আম্মা এটা অফিস থেকে আমাকে দিয়েছে, এটা আমাকে একটু দিতে হবে। তো তারপর আমার হাজবেন্ডের সহযোগিতায় আজকে মা জেনে গেল। কিন্তু না, আমি যখন চালানো শিখেছি এবং ভালো রাইড করি, তারপর আম্মাকে বলে দিয়েছি যে আম্মা আপনি হলো টেনশন করবেন এই জন্য বা আমাকে নিতে দিবেন না, বাট আমার আম্মা এখন বেশি আমাকে অ্যাপ্রিশিয়েট করে। বাহ বাহ বাহ। আর শুনবো আরো, আবার একটু যদি মনি আপুর কাছে আসি এবং তার কাছে এসে যেতে জানতে চাই যে একদম স্কুটার হেলতে দুলতে একটু করে চালানো শেখা থেকে একদম ট্রেনারই হয়ে গেলেন, কিভাবে মনে হলো ট্রেনার হতে পারবেন? অ্যাকচুয়ালি ওটাও একটা ঘটনা, সেটা হচ্ছে ওই যে বললাম না ওর সাথে করার পরে তো নিয়ে নিলাম, আমি টুকিটাকি চালাই। দেন যখন 21 সালে মেয়েকে দিলাম, স্কুলে দিলাম, তো ফার্স্ট হচ্ছে মতিঝিল মডেলে চান্স পেলো, আইডিয়ালে পেলো না, 1-এ দিয়ে দিছি, মানে করোনার পরে তো ওই সময় স্কুলে দিয়ে দিলাম সরাসরি 1-এই। তো ওখানে আমি টুকিটাকি যাতায়াত করতাম। তো আর 2-1টা আপু একেবারে যে আসে না তা না, সেটা হাতে গোনা খুবই 2-1 জন আসে যে বাচ্চাদেরকে নিয়ে আসে স্কুলে স্কুটার দিয়ে। তো সবাই একটু তাকিয়ে থাকতো বা একটা তাদের মধ্যে যে আল্লাহ আপুটা চালায় আসে, মানে একটু আমি বুঝি তো মানুষের দৃষ্টিভঙ্গি দেখলে বোঝা যায় না, ওই ভাবিরা তাকিয়ে বলতো যে হ্যাঁ আপনি কি চালান, কোথা থেকে শিখছেন, এরকম আমাকে আর কি টুকিটাকি জিজ্ঞাসা করতো। তো একদিন আমি মানে মেয়েকে স্কুলে দিয়ে আমি চলে যাব, এই সময় একটা আপু, ওই দিদি আর কি, হিন্দু, উনি অসাধারণ সুন্দরী, মানে যাকে বলে খুবই, উনি আমার কাছে খুব, ওনাকে আমি কিন্তু দেখি কি হিসাবে যে খুব সুন্দর লাগে ভাবিটাকে। তো উনি এসে নিজেই মানে দাঁড়িয়ে আছে আমার সাথে কথা বলবে। এর আগেও 2-1 জন বলছে যে আপু কোথা থেকে শিখছেন বা কি, অতটা আমি মানে করি না, কারণ উনি এসে আমাকে মানে একদম জোর সোর করে ধরছে, বলে কি যে আপনি কোত্থেকে শিখছেন, আপনি কি শিখাবেন। আমি বলছি যে আমি শিখছি ঠিক আছে, কিন্তু আপনি কি শিখবেন বা আমি শিখাবো না ভাই, আমার স্কুটারে দাগ পড়বে বা এগুলি করতে গেলে অনেক রিস্ক, আমি এইসব কাজের মধ্যে নাই, আপনি চাইলে শিখতে পারেন, আমি অ্যাড্রেস দিই। বেশ কিছুদিন টাইম লাগলো, তারপরে কবে রাজি হলেন? পরে আমি বললাম কি যে ঠিক আছে, বলে কি না 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 ভাবি যা হয় আপনি শিখান, আমার বাচ্চা আছে, আমারও খুব ইচ্ছা শিখার, আপনাকে দেখে লাগে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন। ওর সাথে আবার আরেকজন বলে যে 2 জন বলতে বলতে একটা বিরতির সময় হয়ে গেছে, এসে শুনছি অবশ্যই গল্পর আসলে আরো বাকি অংশ শুনতে, বা আজকে 2 জন আছেন তাদের জীবনের গল্প বলবেন, আর সবকিছু শুনতে আমাদের সাথেই থাকতে হবে এবং চোখ রাখতে হবে নেক্সাস টিভিতে। নিয়ে নিচ্ছে একটা বিরতি। পথের সাথী নিয়ে যেমনটা বলছিলাম যে ঠিকঠাক পথের সাথে নির্বাচিত না করতে পারলে দেখা যায় যে পুরো যাত্রাটাই বরবাদ হতে পারে। এদিকে দুজনেই যেহেতু আজকের আমাদের স্টুডিওর যে বন্ধুরা আছেন তারা দুজনে কিন্তু একটি
একটি যানবাহনে করে দূর দূরান্তে ছুটে যান, তারা ঘুরতে ভীষণ ভালোবাসেন, পথে চলতে ভীষণ ভালোবাসেন। তো তারা কে কোথায় ঘুরলেন, কেমন করে তাদের জীবন কোথা থেকে কোথায় মোড় নিল, সবকিছু শুনবো। আপনাদের পথের সাথীর গল্পগুলোও জানতে চাই। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারেন। এবং যেমনটা শুনছিলাম মুন্নিয়াপুর কাছে যে ওই যে সব আপুরা বা ভাবিরা আশেপাশে থেকে এসে বললেন যে তারা সবাই শিখতে চান, তারপরে কি হলো? দেন আমার অ্যাকচুয়ালি প্রথমে তো প্ল্যান ছিল না যে শিখাবো বা ওরকম ইয়ে ছিল না, ওদের রিকোয়েস্টে আর কি স্টার্ট আমার প্রথম ইয়েটা। তারপরে ওইভাবে করতে করতে এখন মানে মোটামুটি ভালোই, আমি অনেক ওই এক দুইজন থেকে শুরু করে এখন বেশ অনেকজন দুইজন হচ্ছেন। শিখে আরো অন্য ভাবিরা হয়তো বা বাচ্চাদের স্কুলে দিয়ে আড্ডা দেয়, সেই সময় দেখে সেই ওদের সময়টা ভালো তারা লাগে। কাজে লাগান। অনেকে আছে কি অ্যাকচুয়ালি এখানে দুই ধরনের আছে, একজন আছে শখের বসে শিখে, আর কেউ আছে শিখে সেটাকে রাস্তায় নামায়। সবাই কিন্তু রাস্তায় ড্রাইভ করতে পারে না, ওটার জন্য একটা আলাদা সাহস বা ওটার পিছনেও তো একটা ইয়ে আছে, তাই না? সবার তো ওই ক্যাপাসিটিটা নাও থাকতে পারে। তো অনেকে আসে যে না ভাবি শিখবো, আমার খুব ইচ্ছা, এরকমও আছে আমার। মানে আচ্ছা। যত শিখিয়েছি এর মধ্যে মানে হাফ স্টুডেন্ট এরকমই, তারা অনেক ইচ্ছা যে শিখবে। হ্যাঁ। আর বেশিরভাগ ক্ষেত্রে আসে হচ্ছে ওই যে বেবিদের নিয়ে মুভ করতে হয় ঢাকা শহরে, বুঝে নিত রিক্সা পাওয়া ইয়ে করা খুবই প্রবলেম এবং খুব এটা। এক্সপেন্সিভ। তো সেই ক্ষেত্রে আমি জানতে চাই স্কুটার এর মানে এক্সপেন্সটা কেমন, সেটায় কেমন স্পেন্ডিং হয়? সেটা হয়, তবে রিক্সা ভাড়ার মতো না। আচ্ছা, কিছুটা মানে কম। রিক্সা ভাড়ার মতোও না, সিএনজি ভাড়া থেকেও অনেক বেশি? মানে না না, reasonable। সিএনজি ভাড়ার চেয়ে বেশি না, কমই, খরচটা কম। রিক্সা ভাড়া সিএনজি ভাড়ার চেয়ে কম। প্লাস মেইনলি আমার মনে হয় যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আমার নিয়ন্ত্রণে, বাহনটা আমার নিয়ন্ত্রণে, আমি এখন যাবো কারোর উপর আমার ডিপেন্ড করতে হবে না। স্কুল টাইমে, অফিস টাইমে আমরা যারা ইয়ে করি, আমি তো জবেও ছিলাম বা নরমাল রিক্সা লাইফে, পেতে বা সিএনজি পেতে, অটো মারাত্মক পেতেই তো level-এর। আধা ঘন্টা 1 ঘন্টা দিনের চলেই যায়, তাই মেজাজও না? গরম হয়ে যায় তার সাথে, সত্যি কথা বলতে যেটা। এবং মেজাজ সাথে প্রচুর বড় গরম হয়। যানবাহনে উঠলে তো কথাই নেই, বসে থাকো। আর ওইটা তো হ্যাঁ, একটু বাসে এদিক টাসে ওদিক ওগুলো ছোট তো একটু জায়গা পেলে খুবই ঢুকে সমস্যা। পড়া যায়। রিক্সাওয়ালারা তো মানে কি যে অবস্থা করে, মনে হয় যে তারাই এখন রাজবাহাদুর, আমরা মহা বিপদে আছি। স্কুটার যদি মাঝে মাঝে যে সার্ভিসে যার দিলে- মতো, আমার কাছে মনে হয় যে যখন যে যেই যানবাহনে আছেন তখন তিনিই হলো সেই যানবাহনটার কষ্ট বা অসুবিধাটা বোঝেন। তো সেই ক্ষেত্রে রিক্সাওয়ালারাও নিশ্চয়ই আপনাদের উপর ভীষণ বিরক্ত হন। বা আমি যখন গাড়িতে বসে থাকি জানেন, আমি যখন নিজের গাড়িতে বসি তখন আমি রিক্সাওয়ালাকে বকতে ইচ্ছে করে, আবার যখন আমি রিক্সায় চলাচল করি তখন আমার পাশের গাড়িটাকে বকতে ইচ্ছে করে। তো আসলে পথ মানেই হলো একটা স্ট্রেস, একটা ঝঞ্ঝাট, এবং সবারই নিজস্ব একটা স্ট্রাগল হয়, এটা বটে। সীমা আপুর কাছে আসতে চাই এবং এসে যেটা শুনতে চাই যে ঘুরতে যান, স্বামীকে পেছনে বসিয়ে, সেটা শুনলাম, কিন্তু এটা ছাড়াও কি পরিমাণ ঘোরা হয়? নিজের স্কুটার নিয়ে কত দূর যাওয়া হয়েছে? আমার লাস্ট তেঁতুলিয়াতে আমি ট্যুর করে এসেছি। আমি একদিনে 550 কিলো রাইড করেছি। আমার সর্বোচ্চ 500-600 প্লাস সময় আমি রাইড করি। আর আমার একটা যেমন হচ্ছে ডে লং ট্যুর দিয়ে থাকি, আর আমার একটা টেন্ডেন্সি থাকে যে নাইট স্টে করতে পারবো না, দ্যাটস ওয়াই আমাকে ডে লং ট্যুর দিতে হয়। অনেক জায়গা জানেন তাহলে আপনি, তাই না? জি, বান্দরবনে মোটামুটি সব জায়গায় ঘোরা হয়েছে। রাজশাহীতে যাওয়া হয়েছে, বগুড়া, দিনাজপুর, রংপুর, তেঁতুলিয়া, এখন টেকনাফটা বাকি আছে, ওই দিকটায় যাব। আর আমার তো খুব পাহাড় পছন্দ, তো আমি সময় পেলেই পাহাড়ের কাছে চলে যাই। আর আমি একদিনে রাঙামাটি ট্যুর দিয়ে আবার ব্যাক করি। তো এটা অনেকে শুনে বলে কি এটা কি পসিবল, মানে খুব স্ট্রেস হয়ে যায় কিনা বা খুব শরীরের উপর ধকল পড়ে কিনা, সেটাও তো আমি অনেকে ইউজড জানতে টু চায়। হয়ে গেছি। আমার মনে হয় এটা আমার অক্সিজেন। আমার হাজবেন্ড বলে তোমার মন খারাপ কেন, তার মানে কি তোমার ট্যুর দিতে হবে? আমি নরমালি অফিস থেকে ছুটি নেই না, আমার অসুস্থ হলে আমি ছুটি নেই না, শুধু ট্যুর পারপাস ছুটি নিয়ে নিই। হ্যাঁ, যে অসুস্থতা কোনোভাবে কাটিয়ে দেবো অফিসে বসে, Right. কিন্তু ট্যুরের জন্য ছুটি লাগবেই লাগবে, সেটার আমার। জন্য সেভ করে রাখি যে না, জ্বর গায়ে Right. দুটো অফিস করে দিই। সেটাই। আচ্ছা, আমি একটু পুণ্যাপুর কাছে আসতে চাই এবং জানতে চাই তার মতো স্বামীকে পেছনে বসিয়ে দূর দূরান্তে যাওয়া হয়েছে, না। সে বসে? না না না, ওকে উঠানো হয় না, ওর সাইডটা আলাদা, আমারটা হচ্ছে তুমি করো তোমার মতো, ওর বাধা নাই, কিন্তু তুমি তোমার মতো ইয়ে করো, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। ওই শেখার সময় ও বলতো যে তুমি শিখে যদি ম্যানেজ করে চলতে পারো চলো, ওর কোনো কিছুতে বাধা দেয় না। বাট ও এই যে ট্যুর দিবে বা ওইটা, আমি অবশ্য বাইরে ট্যুর দেইও না আচ্ছা, ওইভাবে। আচ্ছা। দুই একটা ওর সাথে গিয়েছিলাম, বান্ধবীরা মিলে গিয়েছেন? বান্ধবীরা মিলেও না, ওর সাথে, ওই আমার ভালো ফ্রেন্ড, ওর সাথে আচ্ছা। গিয়েছিলাম একবার পদ্মবিল দেখতে, আর হচ্ছে ওই যে কিশোরগঞ্জ গেলাম, এই দুটাই হচ্ছে। পদ্মবিল তো ডে ট্যুর হয়েছে, কিশোরগঞ্জ কি ডে ট্যুর হয় না, না? ওটা আমাদের হোম ডিস্ট্রিক্ট ওই দিকেই। দেন আমরা ঘুরে টুরে নানু বাসা চলে গিয়েছিলাম, পরের দিন চলে আসছি, এই টাইপের ছিল ট্যুরটা। আর আমার এমনি নর্মালি ওর মতো অত বাইরে যাওয়া হয় না, বাট ঢাকাতে আমার মানে স্কুটার না থাকলে
আমার মনে হয় আমি শেষ, এতিম, অসহায়। আমার কাছেও তাই মনে হয় যে ঢাকা শহরে আসলে নিজস্ব একটা চলাচলের যানবাহন থাকা এটা যে কি পরিমাণ রিলিফ, এবং ঢাকা শহরেই এটার প্রয়োজন সব খুব থেকে বেশি। বেশি, তাই না? খুব বেশি। ট্যুরে তো যে কোনো কিছু দিয়ে উঠে চলে যাব, এবং হাইওয়েতে উঠলে জ্যামের চিন্তা নেই, কিছু নেই। আবার হলো স্কুটার নিয়ে অনেক দূর আপনি রাইড করতে নাই বা চাইতে পারেন, কিন্তু ঢাকার ভেতরে একটা বাইক বা স্কুটার বা যে কোনো যানবাহন নিজের একটা খুব খুব এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই, মানে আমার বাহন আমার স্বাধীনতা, এখানে আমার একটা স্বাধীনতা থাকে। আর এখন তো আমার হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে উঠতে পারি না, প্লাস হচ্ছে সিএনজি কে এতগুলো টাকা দিব, তার চাইতে আমি 1 লিটার তেল ভরলে আমি অনেক দূর রাইড করতে পারবো। এখন এরকম একটা টেন্ডেন্সি হয়ে গেছে, না আমি হলো রিকশা ভাড়া দিতে 1 পারবো লিটার না। তেল মানে আমি বলতে 1 লিটার তেল তো নিশ্চয়ই ভরেন না, আরো একটু বেশি ভরতে হয়। তো আমার কাছে মনে হয় যে সিএনজি ভাড়া কোথাও যেতে হলে 300 টাকার কমে আসলে ইদানিং কোথাও যাওয়া হয় না। 300 টাকার তেল ভরলে সেই তুলনায় অনেক দূর, 300 অনেক টাকা কিছু। তেল ভরে আমার হচ্ছে অনেক দিন চলে যাবে, বাহ, মানে অফিস টু বাসা, বাসা টু অফিস, এটা আমার 1 সপ্তাহ চলে যাবে এরকম আর কি। তো সেখানে বুঝতে পারছেন কতটা টাকা আমাদের সাশ্রয় হচ্ছে, আচ্ছা। সময়টাও বেঁচে যাচ্ছে। সময় তো বেঁচে যাচ্ছে, কিন্তু এবার একটু জানতে চাই, এবার একটু ভালো কথায় আসি, যে যখন বাইক চালান, এখনো আমাদের ঢাকার পারিপার্শ্বিক অবস্থা বলি, সামাজিক অবস্থান বলি, দেশের সামাজিক অবস্থান বলি, নারীদের বাইক চালানো কতটুকু গ্রহণযোগ্যতা এখন পেয়েছে, এবং আপনারা নারী হিসেবে যখন বাইক বা স্কুটার চালাচ্ছেন সেই ক্ষেত্রে কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন কিনা মুন্নি আপু? সেটা হয় কি, অ্যাকচুয়ালি বিব্রতকর ওইভাবে না, দেখি অ্যাপ্রিসিয়েটই বেশি করে, কিন্তু ওই রিক্সাওয়ালারা যেটা করে, এই আপা আসতে থাকলে, আমরা তো মেয়ে মানুষ, স্বাভাবিক বেবি থাকে, আমাদের যে নিজের চেয়ে বাচ্চার চিন্তাটা থাকে, ওকে নিয়ে যখন চালাবো তখন তো তখন একটু একটু সাবধানে হ্যাঁ, চালাতে আস্তে হয় আস্তে বা ইয়ে করি। স্পিডে। তাদের একটা মানে আমার সবচেয়ে মানে বিরক্তিকর যেটাকে বলে লাগে, এই আপা চালাইতে পারেন না, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, এই অথচ চালাইতে ওনারা পারে না, দেখছে আসছে সাথে চালাইতে, বাচ্চা আছে, তারপরে ওই common ডাইরেক্ট বলে sense-টা দেয় use চালাইতে পারে করবেন না, না। আসছে চালাইতে। তখন আমি বলি আচ্ছা। ভাই আমি না নতুন একদম, মানে এখনো আমি বলি ভাই আমি নতুন, আমার এত তাড়া নেই, আপনি যান। এটা সবচেয়ে বিব্রতিকর লাগে, ঠিক আছে? আর এছাড়া আসলে আমি ওরকম বাজে সিচুয়েশন ওরকম পড়ি না, ওই রিকশাওয়ালাটা দুই একটা কমেন্ট করে, এটাই আর কি ইয়ে লাগে। তো আমি অ্যান্সার দিই যে আমি ভাই নতুন। শিমো, কোনো এরকম অভিজ্ঞতা আছে কিনা পথে না, চলতে? 14, 15, 16 ওই সময়টা একটু সমস্যা হতো, বাট এখন সবাই অ্যাপ্রিসিয়েট করে। আর হচ্ছে অনেক সময় দেখা যায় যে বাস ড্রাইভাররাও বলে যে সাইড দিয়ে দেয়, বাট মাঝে মাঝে অনেক বাইকাররা তাদের টেন্ডেন্সি থাকে, একজন ফিমেল রাইডার আমাকে পাস করে যাচ্ছে, না, এটা পসিবল না, overtake তার মাথায় করবে। নিতে পারে না, তার সাই করে টান দিয়ে সামনে চলে যায়। তাই মাঝে মাঝে আমি বলি, আমি হাতে ইশারা দিই, তাদেরকে please, একটু ইগো হার্ট হয়ে যায় আমি তাদের সাথে সামনে বলি সাথে। একটু প্লিজ যান, যে তারপরে আমি আবার তার টান দিয়ে দেখিয়ে দিই না আমিও কিন্তু পারি, যদি এটা করাটা ওভার স্পিড না, নেওয়াটা না, উচিত না, দরকার নেই বাট অত। আমিও তাকে দেখিয়ে দিই না আমি একজন ফিমেল রাইডার, আমিও রাইড করতে পারি। দেন তারা কিছুক্ষণ পরে এসে আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আপু আপনি তো দুর্দান্ত রাইড করেন, তো এটাও ভালো লাগে, এটা ভালো লাগে। আর হচ্ছে হ্যাঁ, সমস্যার তো সম্মুখীন হতে হয়, যেমন হলো রিক্সাওয়ালারা বা সিএনজিওয়ালারা অনেক সময় সাইড দিতে চায় না ইচ্ছে করে, ওরা পারলে একটু সাইডে একটু জায়গা থাকলে আমরা চলে যেতে পারি, কিন্তু ওদের টেন্ডেন্সি থাকে আমরা জ্যামে বসে আছি, তুমি কেন যাবা, তুমিও বসে থাকো। আর আমরা যারা বাইকার রয়েছে আমাদের মাথায় একটু জায়গা পেয়েছি, আচ্ছা চলে যাই, একটুখানি একটু চলে যাই, ছোট জায়গা পেলেও চলে যাওয়ার চলে যায়। বাট একটা আমি সুযোগ একটা কথা খোঁজেন। বলবো, আমরা যারা রাইডার রয়েছি অবশ্যই ফুটপাতে উঠবো না, এটা আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ। আমি নিজেও ফুটপাতে উঠি না, আর অবশ্যই সেফটি মেনটেন করে রাইড করা উচিত, অবশ্যই হেলমেট এবং যতটুকু সেফটি মেনটেন করে আমাদের রাইড করা না, উচিত। একটু ফুটপাত খানিকটা খালি পেলে আমি দেখেছি, ইভেন আমি হলো যদি কোনো বাইক শেয়ারিং অ্যাপের মাধ্যমে কোনোখানে নিয়েছি কোনোদিন, খুব দরকার পড়েছে, তারপরও আমার মনে হয় যে ফুটপাতে তুলে দেওয়াটা হ্যাঁ, এটা এটা আমার একদমই কাছে ঠিক মানে না। খুব সহজ একটা সমাধান হলেও আমার কাছে এটার গ্রহণযোগ্যতা একেবারেই জিরো, যে এটা একেবারেই করার কোনো সুযোগ নেই, এটা করা যাবে না। আমার খুব খারাপ লাগে। আর এখানে একটু কথা অ্যাড করি, অনেক সময় অনেক বাস ড্রাইভার বলে আপা সবাই তো ফুটপাতে চলে যাচ্ছে, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন, আপনি চালাইতে পারেন না? আমি বলছি, না আমি আমার এত সময়ে আমার যথেষ্ট ইয়ে আছে, আমি ফুটপাতে উঠবো না, আমি হলো অন্যের মানে বকা শুনতে চাই না, বা আমার নিজের কাছে ওটা ভালো লাগে না, ফুটপাতে কেন চালাবো, খুব বেশি হলে 5-10 মিনিটের তফাৎ থাকে, তখন আবার তার একটু লজ্জা পেয়ে যায়, না ঠিক আছে। ওই সময় আপনারও যেমন হাতে আছে, আমার আবার সময় কেন জানি চলে যেতে থাকে, আমার আবার বিরতির সময় হয়ে যাচ্ছে। আরেকটা বিরতি নিয়ে ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে, আপনারাও আর দেরি করবেন না, সময় কিন্তু বেশি নেই, তাই না? একেবারেই দেরি করা চলবে না, জুমের মাধ্যমে আড্ডা দিতে চলে আসুন, সাথে থাকেন, আর নিয়ে নিচ্ছে একটা বিরতি।
ছোট্ট একটা বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি পথের সাথীকে চিনে নেবার আজকের এই আড্ডার আয়োজনে। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আড্ডা দিতেই তো পারবেন, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের জুমের বন্ধুরা খুব চট জলদি চলে আসবেন, গল্প করবেন আমাদের সাথে। এদিকে পথের সাথী দুজনের পথের সাথী হয়েছেন এমনটা আমি শুনলাম। এদিকে আমাদের পথের সাথী, লেডিস ক্লাবের পথের সাথী, পুরো একটা জার্নি জুড়ে যারা সবসময় সাথে থাকেন তারা হলো এই যে আমার ডানে যারা বসে আছেন এরকম অনেক মানুষরা। সময় অসময় দেখা যায় যে আমার হয়তো না মাঝে মাঝে ভুল হয়ে যায়, কিন্তু জুমে জয়েন করতে আড্ডা দিতে আমার আপনাদের কখনো ভুল হয় না। এদিকে সামান্তা আছেন আমাদের সাথে নাহিদা নীলি আছেন, আমাদের সাথে হোসনে আরা আপু আছেন, তারপরে আছেন আমাদের সাথে রুমা আপু আছেন, ওবায়দা আপু যুক্ত হয়ে গেছেন। এদিকে আরেকজন যুক্ত হওয়ার চেষ্টায় আছেন, দেখা যাক যে তিনি কে এবং কিভাবে যুক্ত হন। এদিকে আমি একটু পথের সাথী নিয়ে যদি সামান্তার কাছে এসে শুনি, সামান্তা তোমার কাছে এসে জানতে চাই যে পথের সাথীর কি কি গুণ থাকা আবশ্যক, ছোট্ট করে বলো। আপু, আজকের টপিকটা খুব সুন্দর, কিন্তু আমি আমার একটা থিঙ্কিং এটাতে শেয়ার করে ছোট করে বলতেছি। জীবনটা তো একটা পথ। এই জীবনে, আমাদের জীবনে অনেকেই আসে, অনেকেই যায়, অনেকেই আসে ক্ষণিকের জন্য। আমাদের জীবনে প্রত্যেকটা মানুষ কিন্তু ক্ষণিকের জন্য আসে। ওই ক্ষণিকের জন্য আসা মানুষগুলোর পথ কিন্তু অতটুকুই। তা আমাদের জীবনে যারা আসে তাদের পাঠ অতটুকুই, মানে অতটুকুই। এতে মন খারাপ করার কিছু নেই বা করার কিছু নেই। হয়তো বা আমরা একাকিত্ব কখনোই থাকি না, কেউ না কেউ এসে আমাদের শূন্যস্থান পূরণ করে দেয়, কিন্তু যারা আমাদের পথটুকু এগিয়ে দেয় তাদের পথ অতটুকু আমাদের জীবনে। বাহ, সুন্দর তো, সুন্দর সুন্দর। হোসনে আরা আপু আপনি একটু আনমিউট করেন, তার আপনি আনমিউট করতে করতে আমি নাহিদা নেলি আপুর কাছে একটু কথা শুনে আসব। নাহিদা নেলি আপু, আপনার কাছে এসে আমি জানতে চাই যে ঘুরতে যাওয়া পছন্দ করেন কিনা, আপনার পথের সঙ্গী হিসেবে কোন মানুষটাকে সব থেকে বেশি পছন্দ ঘুরতে যাবার জন্য? হোসনে আরা আপু তার আগে আনমিউট করে ফেলেছে, হোসনে আরা আপুর কাছেই আগে আসবো। আপু আপনার কাছে এসে একটু শুনি যে পথের সাথী নিয়ে আপনার কি বলার আছে। আমাকে বলতেছে? হ্যাঁ আপু, আপু শুনতে আমাকে পাচ্ছি বলছেন? বলুন বলুন, আজকের বিষয় পথের সাথী। পথের সাথী। ধন্যবাদ আপু। আমার তো পথের সাথী একজন ছিল। সে এগুলো আমার বিয়ের পর আমার খুবই মানে কাছের একজন আমার বান্ধবী ছিল বরিশালে। সব কিছুতে সে আমার সাথী ছিল, শুধু বাসায় ছাড়া। মানে বাহিরে যত কিছু কেনাকাটা, যত কিছু প্রোগ্রাম, সবকিছু তো সে আমার সাথী। এমনকি সে যাওয়ার পরে আমি যখন শপিং এ যেতাম না, আমাকে সবাই বলতো আপনার সাথী কোথায়। আপনার কথাটার সাথে আমার আজকে মনে পড়তেছে ওর কথা খুব। বরিশালের আপনার ছিল বাড়ি বরিশাল। আমরা একদম পাশাপাশি ছিলাম, তো মানে এত পছন্দ করতো না আমাকে। এক দুদিন না গেলে ওর ছেলে কি বলতো, আর আম্মু তোমরা যেভাবে গান করতেছো, যেভাবে চিঠি লেখালেখি মনে হয় তোমরা প্রেম করতেছো। এইরকম সম্পর্ক ছিল আমাদের, জানেন আপনার। মানে তার সাথে এত এখন কি যোগাযোগ মানে হয় গভীর। আপু? এখন কি যোগাযোগ নাই আর? জি আপু। এখন কি যোগাযোগ আছে তার সাথে আর? না না, কিছুদিন থেকে তার সাথে আমার যোগাযোগ নেই। বাইরে চলে গেল কিনা কিছু বুঝতে পারতেছি না। যখন ঢাকায় ছিলাম তখন আসা দেওয়া হয়েছে, আমার কাছে সে আসছে, আমি ওনার কাছে গেছি। তারপর অনেকক্ষণ সময় কাটাচ্ছি, অনেক গল্প গুজব, অনেক কিছু। মানে খুবই সুন্দর একটা সম্পর্ক ছিল আমাদের মধ্যে। এখন হঠাৎ আশা করে করি কেন আবার জানি খুঁজে আমি পান, কোনোদিন আবার এই যে তাকে আপনি বুঝতে যেহেতু পারছি না। ফেসবুকে আছেন আস্তে আস্তে পেয়েও যেতে পারেন, আমরা দোয়া করে দিলাম। আমরা একটু রুমা আপুর কাছে আসতে চাই। রুমা আপু, অনেক দিন পরে আপনাকে আমাদের জুমের আড্ডায় পেলাম। আপনার পথের সাথী চেনা হয়েছে কিনা, আপনার প্রিয় পথের সাথী নিয়ে একটু কিছু শুনি। আপু আমাকে? হ্যাঁ রুমা আপু। আচ্ছা আপু, আমাকে কোশ্চেনটা আরেকবার করতে হবে, আমি ঠিক মতো শুনতে পাইনি। আপনার পথের সাথী নিয়ে কিছু শুনতে চাই, কে আপনার প্রিয় পথের সাথী? আচ্ছা, থ্যাংক ইউ আপু। সান্ধ্যকালীন শুভেচ্ছা, আর তোমার নতুন জীবনের জন্য কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ, ফেসবুকে থ্যাংক জানানো ইউ। হয়েছে, সামনে জানানো হয়নি। আজকের টপিকটা খুব সুন্দর। আজকে হচ্ছে আমার পথের সাথীকে তুমি কিন্তু চিনো, একভাবে না একভাবে তোমার সাথে দেখা হয়েছে। সে হচ্ছে অরুণিমা। ওকে যে স্টুডিওতে একবার গেল। আমার হলের লাইফে দুজন ছিল, সুপ্রিয়া, অরুণিমা। এরা এত বেশি ওতপ্রোতভাবে জড়িত ছিল আমার সাথে যে আমার মানে শয়নে স্বপনে জাগরণে আমি এদেরকে ভুলতে পারি না। আমার প্রত্যেকটা ক্ষেত্রে, ইভেন আমি যখন দেশে যেতাম, রংপুরে যেতাম, তারা দুজন আমাকে গলা জড়িয়ে যে কান্নাকাটি করতো, সবাই অবাক হয়ে দেখতো যে তোমরা কি একই মায়ের পেটের বোন। এত রিলেশনটা এত সুন্দর, এত চমৎকার। আমি সত্যি খুব প্লিজড যে আমার এমন সুন্দর দুজন বন্ধু রয়েছে।
বাহ, পথের সাথী বলতে রুমা আমি আপু এদের খুব দুজন ভালো লাগলো জেনে, এবং এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপারই তো আসলে। নাহিদা নেলি আপু এখন শুনতে পাচ্ছেন? নাহিদা নেলি আপু আনমিউট করবেন। নাহিদা নেলি আপু, নাহিদা আপু শুনতে পাচ্ছেন না আমার মনে হয়। আমরা ওবায়দা আপুর কাছে চলে আসি। ওবায়দা আপু, আপনি যদি আমাকে শুনতে পান একটু আনমিউট করবেন। ওবায়দা বেগম আপু। জি আপু, আমাকে বলছেন? জি আপু, আপনার কাছেই আসি। আপনাকে অনেকদিন পরে দেখলাম। পথের সাথী নিয়ে একটু শুনি আপনার কাছে। জি, আসসালামু আলাইকুম। পথের সাথী, আমরা তো পথের সাথীর একটা গুরুত্ব আছে। আমরা চলাফেরা করতে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে চলাফেরা করতে অনেকজনের সাথে পরিচয় হয়, কেউ আপন হয় কেউ হয় না। পথের সাথী হইলো একটা, যদি মনের সাথে মিল হয়, যদি বিশ্বাসযোগ্য হয়, যদি ভালোবাসার সাথে মিল হয়, মানে বিশ্বাসের সাথে মিল হয়, তাহলে সেই সাথী থাকে। কিন্তু যদি সেই সাথী সেরকম সেই মিলটা হয় না, সেই পথের সাথী থাকে না। তো আমি মনে করি আমার পথের সাথী আমার হাজবেন্ডের পর আমি আমার পথের সাথী। যেমন আমার ভালো লাগাগুলো, ওই যে আমার যদি মন্দ তোর ডাক লাগাগুলো, শুনে আমার কেউ না কাজগুলো আসে আমি। তবে একলা চলো রে। ওবায়দা আপু, জি আপু, অনেক অনেক ভাল লাগলো শুনে যে সবসময় আসলে পথের সাথীর আশায় বসে থাকাও যায় না, নিজের পথের সাথী মাঝে মাঝে নিজেকেই হতে হয়। খুব চমৎকার। আমার একটা গান শুনতে ইচ্ছে করছে। মিষ্টি আপু, আপনি কি আমাকে ওই গানটা শোনাবেন, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও? ওটা কি আপনি পারেন? না, অনেক অনেক ভালোবাসা, মাহে রমজানের শুভেচ্ছা। আপু, আপনাকেও। গানটা তো পারি না শোনা আপু। তাহলে অন্য একটা শুনি। ওই গান, আর অন্য একটা একটা গান শুনি। শুনবেন? হুম। আজকে আমি তাহলে একটা পথের সাথীর কথা সবাই বলুক, আমি একটা তো তোমার নাচ করি আপু, দুই হ্যাঁ লাইন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, শিওর। আচ্ছা, কোন? या मोहम्मद बेहेश्त होते खुदाई पावार पोते खाओ এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাতে দাও। ধন্যবাদ আপু, সবাই খুব ভালো থাকো, রোজাটা খুব চমৎকার। ভালো কাটুক সবার। আগামীকাল থেকে মাঝে মাঝেই আপনার কাছ থেকে শুনবো আবার। পুরো একটা মাস আমরা একেবারে খুব পবিত্রতায়, খুব রহমতের ভেতরে কাটাবো। খুব চমৎকার একটা সময় আসছে। রোজা আসবে মানেই অন্যরকম একটা আনন্দ কাজ করে মনের ভেতর। সেটা অবশ্যই এই যে ভাইবটা এনে দিলেন। রীতা দিদির কাছে আসি। রীতা দিদি, আপনার কাছে এসে শুনি। রীতা পোদ্দার দিদি, আপনার কাছে এসে একটু জানতে চাই যে আপনার পথের সাথী কে বা কারা? অনেক ধন্যবাদ অহনা। আসলে অনেকের সাথেই তো মেলামেশা হয়। তো যেমন আছে না গানটা, যে বন্ধু তোমার পথের সাথে চিনে নিও, আসলে এই চেনাটাই মুশকিল। আর হাজবেন্ড তো পথের সাথে তো সবারই কমন একটা ব্যাপার। আমি সবসময় বলি ঈশ্বরের কাছে যেন আমি আমার হাজবেন্ডের আগে মারা যাই, কারণ আমার মনে হয় যে তাকে ছাড়া আমি অচল। হ্যাঁ, আর পথের সাথে আরেকটা হচ্ছে যে আমি ভাবি যে কেউ যদি আমাকে সঙ্গ না দেয় তাহলে আমি একাই চলতে ভালোবাসি। বাহ, আর তারপরে হচ্ছে কি আমার ছেলে এবং আমার বন্ধু বান্ধব, যারা বান্ধবী আছে, তাদের সাথে আমার ঘোরাফেরা করতে বা চলাফেরা করতে বেশি ভালো লাগবে, স্বাচ্ছন্দ্য। আমার হাজবেন্ডের পরে তাদের সাথে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর সবসময় সারা জীবন তারা কে কে আমার কাছে পাশে থাকবে বা থাকবে না তা জানি না। তো আমি চাই যে সবাই যেন ওকে আন্তরিক ভাবে ভালোবাসে, এবং বাহ, তোমাকেও আমি অনেক ভালোবাসি, তুমি চমৎকার। অনেক অনেক ভালো থাকো। সেটাও আমি চাই যে সবসময় যেন তোমার সাথে আমার মিষ্টি একটা সম্পর্ক থাকে। বাহ বাহ, একেবারেই ধন্যবাদ। একেবারেই তাই। কি চমৎকার সুন্দর সুন্দর কথাবার্তা। নাহিদা নেলি আপুকে 3বার ডেকেছি, একবারও তিনি শুনতে পারেননি। সো বাকিরা আপনারা একটু জানিয়ে দেবেন তাকে আমি 2বার ডেকেছি। আমি ফিরে এসে বাকি 3জনের সাথেও কথা বলার চেষ্টা করব, কিন্তু একটা বিরতির সময় হয়ে গেছে, স্টুডিওতেও আড্ডা হয়নি। তো ফিরে এসে স্টুডিওতে এবং জুমের আড্ডা একেবারে চটপট সেরে ফেলতে চাই। কোথাও যাবেন না, থাকুন নেক্সাস টিভির সাথেই, এবং নিয়ে নিচ্ছি একটা বিরতি। পথের সাথীর গল্প করতে করতে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের সাথে জুমের কিছু অল্প বন্ধুরাই আছেন যাদের সাথে এখন কথা হয়নি। 2-3জন আছেন, ছোট্ট ছোট্ট করে সবার কাছে শুনে স্টুডিওতে এসে একেবারে আড্ডা দিয়ে শেষ করব। এই পর্যায়ে যদি আমি আসতে চাই, দেখি নাহিদা আপু শুনতে পাচ্ছেন? নাহিদা আপু যদি এবার শুনতে পান, এই যে এবার তার সাথে একটু কথা বলি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার আমি জানতে চাই যে শুধু শিক্ষকতা করেই জীবন গেল, নাকি একটু ঘোরাঘুরি করেন আপনি? এবং পথের সাথী নির্বাচনে আপনার কি মনে হয় যে কাকে নেবেন, কেন নেবেন?
আসসালামাইকুম, শুভ সন্ধ্যা। হ্যাঁ, শিক্ষকতা করে তো জীবন যাচ্ছে, এই ভালোই পার হচ্ছে। তারপরে ঘোরাফেরাও মাঝে মধ্যে করা হয়, বন্ধু বান্ধবদের নিয়ে ঘোরা হয়। বিশেষ করে এখন মেয়েরা আছে, হাজবেন্ড, এদের নিয়েই ঘোরা হয়। যখনই বের হই, যখনই কোথাও যাই, তাহলে ওদের নিয়ে বের হই। তো ওটার পাশাপাশি ঘোরাঘুরি করি মেয়েদের নিয়ে। এরাই মনে হয় এখন আমার পথের সাথী, আমার হাজবেন্ড, 2 মেয়ে, এদের নিয়েই পথ চলা এখন আমার। বাহ, চমৎকার একটা পরিবার যারা একই সাথে একই মন মানসিকতার হয় এবং সবাই ঘুরতে ভালোবাসেন। পথের সাথীর উত্তম সিলেকশন আসলে এর থেকে আর বেশি কি হবে। মমি আপুর কাছে আসি। মমি আপুর কাছে এসে জানতে চাই যে আমি প্রচুর দেখি মমি আপু ঘুরতে যায় এবং আমি জানতে চাই যে ভাইয়ার সাথে প্রচুর আপনি ঘুরতে যান, তো বান্ধবীদের সাথেও শুধু যাওয়া হয় নাকি ভাইয়ার সাথে ঘুরতে বেশি ভালো লাগে? ধন্যবাদ আপু, সবাইকে শুভেচ্ছা। আর পথের সাথী তো আপু অনেকেই থাকে। তারপর প্রথমে আমি আমার পরিবারকে প্রাধান্য দেই, পরিবারের সঙ্গে ঘুরতে যাই, বিশেষ করে তোমার ভাইয়া। আর এখন তো আছে আমাদের নেক্সাস জুম আড্ডার বন্ধুরা। যেখানেই যাব পথের সাথী আমার মনে হয় তোমরাই সবাই। আপনারা কিছু এই যে হলে সবাই একসাথে মিলে ঘুরতে বিয়ে চলে যান, খেলাম, এটা আনন্দ দেখলেই আমার করলাম, মন অনেক খারাপ ভালো লাগে যে লেগেছে এতগুলো আপু। মানুষ সব একসাথে ঘুরতে চলে গেছে আমাদেরকে রেখে। ঠিক আছে মমি আপু, অনেক ধন্যবাদ। এদিকে আরেকজন খুব পাড়া বেরুনি আছে, সেটা হলো হাসিনা আপু। তিনি হলো ঘুরতে যাবার নাম হলে কিছু থাক না থাক ছুটি নিয়ে ঘুরতে যাবে, মানে আমার মনে হয় সে খুব স্বতঃস্ফূর্ত যাই হোক না কেন। হাসিনা আপুর কাছে আসি, তার কাছে এসে একটু শুনি যে আপু ঘুরতে যাওয়ার ক্ষেত্রে যদি আপনি বন্ধু সিলেকশন করেন কি কি গুণ থাকা অনেক দরকার, যে ঘুরতে গেলে এই ধরনের মানুষ নেওয়া যাবে না আর এই ধরনের মানুষ নিতে হবে? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। প্রশ্নটা না আমি বুঝতে পারি নাই, আবার যদি একটু বলতে। আপু আপনি তো প্রচুর ঘুরতে গেছেন, তো আমি জানতে চেয়েছি যে ঘুরতে যাবার ক্ষেত্রে কোন ধরনের মানুষ একেবারেই নিয়ে যাওয়া উচিত না, যে এদেরকে নিব না সাথে? নেটওয়ার্ক প্রবলেম মনে হয়, প্রশ্নটা বুঝতে পারতেছি না পুরোপুরি। তো যাই হোক, ঘুরতের যে সাথীটা ঘোরার জন্য, এটা আসলে যে মমিয়াপুর মতো অনেক রকমের সাথীই হয়। যেমন অফিস থেকে ঘুরতে গেলে কলিগরা থাকে, স্কুল জীবনের কোনো বন্ধুদের সাথেও ঘুরতে যায়। আর মেনলি হচ্ছে পরিবারের সাথে ঘুরতে কোথাও গেলে সেটা হচ্ছে সবচেয়ে বেশি আনন্দ। তবে পরিবারের সাথে যাওয়া হয়, বাইরের মানুষগুলোর সাথেও যাওয়া হয়, ঘুরতে যাওয়াটাই একটা আলাদা আনন্দ। আর আমার হচ্ছে ঘুরতে কোথাও যাওয়ার যদি আমার সময় থাকে এবং সুযোগ করতে পারি, আমি কোথাও কোনো ঘোরা মিস দিতে চাই না, ঘুরতে যাই। এখন সাথী যারা আছে তার মধ্যে যেই থাকুক, মানে চেষ্টা করি ঘুরতে যাওয়ার সময়টা যদি থাকে। বাহ, চমৎকার। এদিকে আমাদের সাথে একজন বন্ধু, একজন পুরুষ বন্ধু যিনি ফোন দিয়েছিলেন, ওনার নাম হলো মিন্টু। মিন্টু নামের একজন, যিনি কিনা মুন্নি আপুর বন্ধু। পিন্টু পিন্টু, ঠিক আছে, যিনি কিনা অনেক শুভকামনা জানিয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন আপনার আয়োজন ভালো হচ্ছে, সেটাই তিনি জানিয়েছেন আমাদের আয়োজনে। আর এই পর্যায়ে আমি যদি একটু চলে আসি সীমা আপুর কাছেও ছোট্ট করে শুনে নিতে চাই যে সবার কাছে শুনলাম যে পথের সাথে নির্বাচনের বিষয়টা, তা আমি অনেকে বললেন যে এমন মানুষের সাথে যাওয়া যায়, এমন মানুষের কোন ধরনের মানুষের সাথে একেবারেই যাওয়া যায় না, সেটা আপনার কাছে শুনে নিই। প্রথমত হচ্ছে নিজের মেন্টালিটি যেরকম সেরকম মেন্টালিটি পার্সনকে সিলেক্ট করা উচিত। আর হচ্ছে হচ্ছে যাত্রার ক্ষেত্রে যারা হচ্ছে একই মেন্টালিটি হয় সেই ধরনের হচ্ছে ট্যুর পার্টনারকে নেওয়া উচিত। সেক্ষেত্রে আমি বলবো আমার হাজব্যান্ড পারফেক্ট একদম, কারণ সে হচ্ছে পেইন দেয় না যে আমাদের এতটুকু রাইড করতে হবে, ঠিক আছে এরপর বিরতি নিতে হবে, ঠিক আছে, মানে পেইনফুল এরকম কাউকে নেওয়া যাবে না যে পেইন দিচ্ছে যে আমার বিরতি লাগবে। জায়গায় ঘুরতে টুরতে গিয়ে দেখি যে এমন একটা অ্যানোয়িং কাপল আছে যে ওরা কিছু হলে ঝগড়া লাগে অমনি ট্যুরটাকে নষ্ট করে দেয়, যে পেইন দেওয়া যাবে না, মানে একই মেন্টালিটির হতে হবে প্রথম যেটা। আর অনেকেই আছে যে যেমন পেইন দিতে থাকে, আমার এখন বিরতি লাগবে, আমি আর যেতে পারবো না, মানে এইরকম মেন্টালিটি থাকা যাবে না। যে ট্যুরে যাচ্ছি, একটা সুন্দর একটা নতুন জায়গায় যাচ্ছি, নতুন কিছু দেখবো, মানে তার মধ্যে সেই আগ্রহটা থাকতে হবে যে আমার ট্যুর এবং সবকিছু নিয়ে নাক কুচকায় যারা যে না এটা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না, এই যে না যাতে না হয়, সব পরিস্থিতিতে নিজেকে মানানসই করে নিতে হবে, এই রকম মেন্টালিটির পার্সনকেই সিলেক্ট করা উচিত। মুন্নি আপুর কি মনে হয় এই বিষয়ে শুনে? অবশ্যই আমি যার সাথে চলবো সেটা যে কোনো কাজে আমার মেন্টালিটির মতো না হলে তার সাথে আমি বেশি সময় অ্যাডজাস্ট করাই সম্ভব না, তাই না? আর ট্যুর একটা ধৈর্যের ব্যাপার, যেমন মজাও আছে এবং সবাই বেশ আনন্দ করতে যান, মনটাকে রিল্যাক্স করে ফেলতে যান, সেটাই। আর এইসব ক্ষেত্রে মানে এক ধরনের মেন্টালিটি না হলে একজন এটা বলবে ওটা বলবে, তো ট্যুরই তো হবে না, এখানে তো ইয়ে হয়ে যাবে, মানে বিশৃঙ্খলা লেগে যাবে। আপনাদের দুইজনের কেন বনে কোথাও ঘুরতে গেলে সেটা শুনি। ওর আমার মেন্টালিটি একদম এক, পছন্দ সবকিছু চলাফেরা।
আমি এখানে কমিটমেন্ট একটা কথা সবকিছু। অ্যাড করি যে আমরা সকল পরিস্থিতিতে নিজেদের খাপ খাইয়ে নিতে পারি, মানে যে কোনো জায়গায় হোক না কেন করে ফেলবো এরকম। করে ফেলবো। যে আচ্ছা ওর এখানে অবশ্য একটা- আরো বেশি, আমার চেয়ে ধৈর্য বেশি এই ক্ষেত্রে। ও খুবই স্যাক্রিফাইজিং মন মাইন্ডের। যে আপনার সুবিধা অনুযায়ী সে একটু আমার প্রবলেমটা বুঝে, আমার চেয়ে ওই বেশি আমাকে স্যাক্রিফাইস করে। তো একসাথে চলতে গেলে কেউ না কেউ একটু বেশি স্যাক্রিফাইস করতে হয়, কেউ একটু কম করে। এটা বুঝে অ্যাডজাস্ট করে চললে আর প্রবলেম হয় না। এবার পরবর্তী কোথায় যেতে ইচ্ছে আপনাদের? উইশ লিস্ট থাকে না যে আমি এরপর এখানে যেতে চাই? মুন্নি আপু কোথায় একটা জায়গার নাম বলবেন, সীমা আপু একটা জায়গার নাম বা দুটো? আমার আসলে অ্যাকচুয়ালি আমার সাজেক যাওয়া হয় নাই, ওখানে হয়নি? না এখনো যাইনি। আমি ওই যে আমি ভেবেছি বাংলাদেশে মানুষই বাকি নেই যে সাজেক যায়নি। এরকম কমেন্টও আসে না ফেসবুকে যে কে যায় না, এরকম এর মধ্যে আমি আছি। টুকিটাকি সুন্দর সুন্দর জায়গা তো বাংলাদেশে অনেক আছে। আর আমি আসলে অ্যাকচুয়ালি বাস জার্নিটা খুব কম করতে পারি, মানে আমার কাছে খুবই মানে অসুস্থ হয়ে পড়ি, ভালো লাগে না। তো এই স্কুটারে তো ভালো লাগে। আর টুকিটাকি যা জায়গা আছে এগুলি ওর সাথে ঘুরি। আচ্ছা, এরকম আর কি। এখন তো সাজেক বেশ পর্যটনের জন্য একটা জায়গা হয়ে উঠেছে, ভালো ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়ে উঠেছে এবং প্রচুর জায়গা। কিন্তু সাজেক আমি গিয়েছিলাম 7 বছর আগে, যখন সাজেক মাত্র নতুন নতুন করে একটু করে প্রস্ফুটিত হচ্ছে। তো সেই সময় সাজেক অন্যরকম সুন্দর ছিল। এখন সাজেক যখন খুব মানে প্রফেশনাল হয়ে গেছে, এই সময় আমার যাওয়া হয়নি। অনেক নতুন মানে সুন্দর রিসর্ট হয়েছে, এই সময় আর যাইনি, আমারও যেতে হবে। শিমু আপুর কাছে আসি। আমার তো হচ্ছে তেতুলিয়া যাওয়া হয়েছে, এখন টেকনাফ যাওয়ার ইচ্ছা। টেকনাফ টু তেতুলিয়া, সবাই এটা যেটা বলে। টিটি, যারা হলো রাইডার রয়েছে তাদের একটা স্বপ্ন থাকে টিটি করবে। তো এই জন্য আমি হচ্ছে যেহেতু তেতুলিয়া কমপ্লিট হয়েছে, ইনশাল্লাহ ঈদের পর আমি আমার হাজবেন্ডকে নিয়ে টেকনাফ ট্যুরটা কমপ্লিট করতে চাই। পেছনে বসে পিলিয়ন বানিয়ে। পিলিয়ন হওয়াটা কিন্তু অনেক কষ্টের, অনেক যদিও কষ্টের, সেই বসে থাকতে হয়। Right. আমি যেমন পিলিয়ন হতে পারি না, আমার যদি কোনো কারণে হচ্ছে স্কুটার প্রবলেম হয়, যদি আমি অন্য কারো স্কুটারে উঠি, তখন আমি বলি যে আমি কিন্তু পিলিয়ন হতে পারবো না, আমি রাইড করব, আপনি পিছনে থাকতে হবে। মানে আচ্ছা। অন্য কারো স্কুটার নিলেও আমি তাকে পিলিয়ন করি, আমি রাইডার থাকি। এটাও বেশ চমৎকার, কারণ আমিও দেখেছি যে অনেক লম্বা রাইডে বেশ কষ্ট হয়, পুরো মেরুদণ্ড বাঁকা হয়ে যায়, এরকম কষ্ট হয়। এবং বাইক চালানো খুব ধৈর্যের ব্যাপার, যারাই চালান তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই। যেহেতু সে খুব ডে ট্যুর করে থাকেন, তো আমি সীমা আপুর কাছে 2-3টে স্পেসের নাম জানতে চাই যেখানে নারীরা খুব সহজেই ডে ট্যুর করতে পারবেন, মানে দিনে গিয়ে দিনে চলে আসা যাবে এমন কটা জায়গার নাম শিখিয়ে দেন সবাইকে। হচ্ছে আসলে এটা ডিপেন্ড করে কে কতটুকু রাইড করতে পারে। ঢাকার আশেপাশে অনেক জায়গায় রয়েছে, মানিকগঞ্জ রয়েছে, মাওয়া রোড রয়েছে, যারা হচ্ছে কম সময় যেতে চায়। আর এছাড়া হচ্ছে আমি তো অনেক দূরে দূরে যাই, সেই ক্ষেত্রে বলবো যে ঢাকার আশেপাশে অনেক জায়গায়, যেমন গাজীপুর রয়েছে, এখন তো গাজীপুরের আশেপাশে অনেক জায়গায় যাওয়া যায়, এখন প্রচুর রিসর্ট হয়েছে, রিসোর্ট গাজীপুরে রয়েছে, খুব সুন্দর সুন্দর জায়গা হয়েছে। বাহ, চমৎকার। সবাইকে সবকিছু জানিয়ে দিলাম, দুজনের সাথে চমৎকার একটা সময় গেল। জুমের বন্ধুদেরকে একদম অসংখ্য ধন্যবাদ, এবং আমরাও শেষ পর্যায়ে চলে এসেছি, দুইজনকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা যারা আমাদের পথের সাথী হয়ে লম্বা সময় ধরে লেডিস ক্লাবের পাশেই আছেন, সাথেই আছেন, আমাদের নির্বাচনে কোনো ভুল হয়নি, তেমনটাই আসলে আমরা জানি, এবং আমাদের প্রতিনিয়তই নতুন পথের সাথে যুক্ত হচ্ছেন এবং হতেই থাকবেন, এবং একটা সেফ জার্নি হবে আমাদের, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।